নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, ফুলশয্যা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী। গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য লেখা। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, ফুলশয্যা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভবতোষবাবুর পুরনো কিন্তু বিশাল বাড়ি, যার পিছনে গোয়ালঘর, মাঠ আর অনেক গরু মোষ। ষষ্ঠীর পূজার সকালে দীর্ঘদিন পর ওনার মেয়ে বিদেশ থেকে ফিরে আসছে। ভবতোষবাবু দরজার সামনে দালানে বসে আছেন, কাঁধে গামছা, মুখে কড়া চশমা। এক গৃহকর্মী দৌড়ে এসে বলল, বাবু বাবু লক্ষ্মী দিদি ফিরেছে, গাড়ি ঢুকছে গেট দিয়ে। ভবতোষবাবু সচকিত হয়ে উঠে দাঁড়ান। ফিরলো? আজকের দিনে ফিরলো? ষষ্ঠীর দিন আজ? আরে মা ষষ্ঠী, সত্যি তুই আমার কোল ভরালি। ভবতোষবাবু ছুটে আসেন দালান পেরিয়ে উঠোনে। এসইউভি থেকে নামছে তাঁর মেয়ে। একেবারে মেঘে ঢাকা চাঁদের মতো রূপ, মাথায় খোঁপা, পরনে গাঢ় নীল সাদা লেহেঙ্গা, চোখে কালো কাজল পরা, গায়ের রং পরিপাটি ফর্সা, ছিপছিপে গড়ন, আত্মবিশ্বাসী হাঁটা। বাবাকে দেখে মেয়ে বলল, বাবা, এতদিন পর তোমায় দেখতে পেলাম। ভবতোষবাবু মেয়েকে জড়িয়ে ধরলেন। মা গো, তুই আমার লক্ষ্মী, তুই এলি। তোর মুখটা দেখেই মনে পড়লো যেই দিন তুই তোর মায়ের কোলের প্রথমবারে উঠোনে পা রাখলি রে মা। সেই ষষ্ঠীর দিনই আমি লাখ টাকার লটারি জিতেছিলাম। মেয়ে বলল, তাই তো মা সবসময় বলতো, তুই বাড়ির লক্ষ্মী। কিন্তু তোমার এই গরু মোষের ব্যবসা এখন তো কত বড়, ভাবতেই পারি না। ভবতোষবাবু ওনার গলাটা ভিজে আসছে, বললেন, দেখবি, আয় আয়। এই বলে মেয়েকে হাত ধরে নিয়ে গেলেন বাড়ির ভেতর দিকে। উঠোনে গোয়াল ঘরে ৪৫টা গরু, ১৮খানা মোষ। গদগদ কণ্ঠে বললেন, মাসে প্রায় ৭ থেকে ৮ লাখের ওপর বিক্রি। নিজের আবার 2টো দুধের ফ্যাক্টরি করেছি। মারে, তুই আমার সব রে মা। আমি ছেলে চাওয়ার জন্য যে কতবার ঠাকুরের কাছে হত্যে হয়ে পড়েছি, কিন্তু ষষ্ঠীর দিন তোর মায়ের কোলে প্রথম যেদিন এলি, আমার বেজার মুখে হাসি ফুটলো। আমার এতদিনের শখ লটারিতে টাকা জেতা তোর জন্যই পূরণ হয়েছে। লক্ষ্মী ছোটবেলা থেকেই, সে যে স্বয়ং লক্ষ্মীর রূপ, এই বর্ণনা ছোট্ট থেকেই সে শুনে আসছে। আজও তার কোনো বিকল্প হলো না। বললেন, সমস্যা একটাই রে মা, খাটার লোক নেই। আমার মতো বুড়ো মানুষ নিয়ে আর কতদিন চলবে বলতো? বাবা, আমি তো এখন রুরাল এগ্রিকালচার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করে ফিরছি। তোমার ব্যবসার জন্যই তো এই বিষয়ে পড়তে গেছিলাম ইউকেতে। ভবতোষবাবু চোখ বড় করে বললেন, তাই? আমি ভাবতাম তোকে আইনজীবী বানাবো, তুই দেখছি আমার আসল ব্যবসার সঙ্গী হবি রে মা। মেয়ে হেসে বলল, ব্যবসা করব, তবে আধুনিক পদ্ধতিতে বাবা। ই কমার্সে এনে দুধ বিক্রি করব, লোক খুঁজে ডিজিটাল ট্রেনিং দেব। তোমার লক্ষ্মী এখন একটু টেকনোলজির লক্ষ্মী গো। ভবতোষবাবু চুপ করে গেলেন, কাপা কণ্ঠে বললেন, যখন তোর জন্ম হলো আমি সত্যি বলি রে মা, হতাশ হয়েছিলাম।
ছেলে হয়নি বলে মন খারাপ ছিল, কিন্তু যেই দিন লটারি জিতলাম আমি বুঝলাম তুই আমার সৌভাগ্য ফিরাবি। মেয়ে বলল, তুমি বলেছিলে আর কোনো সন্তান নয়, সেই কারণে তুমি। মেয়ে চুপ হয়ে গেল। মা তাকে সবটাই জানিয়েছে। মা কৃষ্ণা একবার মেয়েকে বলেছিল, তোর বাবা নিজে অপারেশন করিয়ে নিয়েছিল জানিস তো, যাতে আর কোনো সন্তান না হয়। ভবতোষবাবু খানিকক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বললেন, জানিস মা, তখন থেকেই ঠিক করেছিলাম তোকে রাজকন্যা বানাবো। আজ দেখ তুই আমার রাজ্য সামলাতে ঠিক এসে গেলি। বাড়ির বড় ড্রয়িং রুমে শোভা পাচ্ছে পুরনো আসবাব। মেয়ের হাতে চায়ের কাপটা। মা তৃপ্তির চোখে মেয়েকে দেখছেন। বাইরে গোয়াল ঘরে দুধ দোয়ানোর শব্দ, ফ্যান ঘুরছে ধীরে ধীরে। ভবতোষবাবু বললেন, তোর মুখটা এমন মায়াবী যে একবার দেখবে সে ভালোবেসে ফেলবে, কিন্তু মানে প্রেম ট্রেম ওসব কিছু হলো না তো? মেয়ে চোখ টিপে হাসে, বলে, ব্যবসার প্রেমে পড়েছি বাবা আপাতত। ভবতোষবাবু হাসতে হাসতে বললেন, মা ষষ্ঠী আজও আমায় বর দিল। শুধু গরু মোষ নয়, এখন আমার ব্যবসায় লক্ষ্মীর বুদ্ধি জুড়েছে। এই সময় কৃষ্ণা দেবী অর্থাৎ লক্ষ্মীর মা লাল পেরে সাদা শাড়ি পরে, কপালে সিঁদুর, চোখে কাজল, হাতে ষষ্ঠী পুজোর ফুলের থালা। মেয়ের গাড়ির শব্দ শুনেই থমকে গিয়েছিলেন। লক্ষ্মী, আমার লক্ষ্মী। গাড়ি থেকে নেমে মেয়ে ছুটে আসে মায়ের দিকে, দীর্ঘ আলিঙ্গন করে। মায়ের হাত থেকে ফুলের থালাটা পড়ে যায়। মা মেয়ের গলায় অশ্রু ঝরে পড়ে, যেন দুটো নদী মিশেছে বহুদিন পর। মা, তোমার হাতের গন্ধটা এখনো একই রকম। এতদিন পর শ্বাস নিতে পারছি। আমার কোলে এলি মা, আজকের দিনেই। কতগুলো বছর পর তোর গায়ে হাত দিলাম, এই হাত প্রতিদিন ফাঁকা থাকতো রে। ভবতোষবাবু বললেন, আহা, সব ঠিক আছে, কখন এসেছে মেয়েটা, এবার একটু চা করে দাও। তারপরই কৃষ্ণা দেবীর পারমিশন পেয়ে বাড়ির কাজের লোকেরা ছুটেছিল রান্নাঘরে। মেয়ে যখন চা খাচ্ছে, মা তাকে বিভোর হয়ে দেখছিলেন। শোন, তোর ঘর যেমন ছিল তেমনই আছে, তেমনই রেখে দিয়েছি। পিছন থেকে কথাটা বললেন ভবতোষবাবু। নিজের মেয়ের ঘরটা নিজের হাতে করে সাজিয়েছে রুমেলা, অর্থাৎ লক্ষ্মীর দাইমা। হাসপাতালে চাকরি ছেড়ে ভবতোষবাবুর বাড়িতেই এসেছেন। বয়স হয়ে গেছে, ভবতোষবাবু নিজেই ওনাকে নিয়ে এসেছেন। রিটায়ারমেন্টের পরে রুমেলা দেবীর কোনো ঘর সংসার ছিল না, কাজেই মেয়ের ঘর নিজের হাতে করে সাজিয়েছেন। দরজাটা খোলা। কৃষ্ণা সজল চোখে বলল, ঘরটা যেমন তুই রেখে গেছিস তেমনই আছে। তোর পুতুল কিন্তু এখনো সরায়নি, ওই দেখ, ওই আলনাটাও আছে। জানলার পাশে তোর বসার টেবিলটা সেই আগের মতো। ঘরে ঢোকার সময় একটা মাঝারি আকারের ঘর, এক কোণে বড় কাঠের খাট, তাতে সাদা চাদর আর গাঢ় বালিশ পাতা নীল, যার ওয়ারের রং। জানলার পাশে কাঠের টেবিল, একটা ছোট্ট গ্লোব, কিছু পুরনো বইয়ের গাঁথুনি, দেওয়ালে মেয়ের ছোটবেলার ছবি, আর একটা ফ্রেমে ভবতোষবাবুর লেখা কিছু একটা চিঠি মতো। সিলিং থেকে হালকা ঝোলানো লাইট, বাতাসে চন্দনের গন্ধ। মেয়ের ঘরে এসি বসানো হয়েছে, এটাই নতুন যা। মা, আমার অরিগামি পাখিগুলো একটাও ফেলোনি তো? না রে মা, তুই তো জানিস আমি কোনোদিন কিচ্ছু ফেলি না। তো সেই ফার্স্ট প্রাইজ পেন্টিংটাও টাঙানো আছে এই দেয়ালে। ভবতোষবাবু হাসি মুখে দাঁড়িয়ে, ঘরের মধ্যে শুধু এসি লাগিয়েছি, আর তোর জন্য নতুন ম্যাট্রেস এনেছি লক্ষ্মী, তুই যেন আরাম করিস। বাবা, তুমি জানো এই ঘরটা না আমার কাছে একটা নিরাপদ দুর্গের মতো। এত বড় দেশ ঘুরে এলাম, কিন্তু এই জায়গাটার মতো শান্তি আমি কোথাও পেলাম না বাবা। রুমেলা চুপ করে বাইরে দাঁড়িয়েছিল। কাছে এসে বললেন, তোর চোখের চাহনি বদলায়নি রে মা, সেই ছোটবেলার মতো। এই চোখে আমি তো ভবিষ্যৎ দেখতে পাই। এই ঘরটা আবার প্রাণ পাবে, কি বলো রুমেলা বৌদি? কারণ আমার লক্ষ্মী ফিরে এসেছে। ঘরের ভেতর লম্বা টেবিল, কলা পাতায় সাজানো খাবার, সাদা ভাত, ঘি, আলু ভাজা, শিম বেগুনের চচ্চড়ি, যেটা খুব পছন্দ লক্ষ্মীর, পাঁঠার মাংস, পোলাও, চাটনি, দই, রুই মাছের কালিয়া। নিজের হাতে খাইয়ে দিচ্ছেন রুমেলা। ভবতোষ এক দৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে, মুখটা কেমন শুকিয়ে গেছে তাই না বলো রুমেলা বৌদি? হ্যাঁ রে, তোকে তো একটু মোটু মোটু করেই পাঠিয়েছিলাম।
মেয়ে বলে, মা, যা যা রেঁধেছো তাতে 7 জন মানুষ খেতে পারে, আমি একা কিভাবে খাবো বলো তো? ভবতোষবাবু বললেন, লক্ষ্মী বিদেশ থেকে এসে কি খাওয়া দাওয়া ভুলে গেছিস নাকি? খা, এটা তোর বাবার আদেশ। একদিনেই পেট ভরিয়ে দেবে বাবা, পরের দিন কিন্তু খেতে পারবো না। তুই খাচ্ছিস সেটাই অনেক। তোকে দেখে আমার মায়ের ষষ্ঠীর কথা মনে পড়ছে। মেয়েটা মাঝে মাঝে একটু অতিষ্ঠ বোধ করে, একবার বলেও ছিল, কথায় কথায় এরকম বলবে না তো, আমি কি ঠাকুর? কিন্তু ভবতোষবাবু রেগে আগুন, বলেছিলেন, ঠাকুর নয় তো কি, তুই তো আমার ঠাকুর, আমার আমার লক্ষ্মী, আমার চঞ্চলা। এই বলে আদর করতেন মেয়েকে। দুপুরবেলা খাওয়া দাবার পর মেয়ে বিশ্রাম নিতে ঘরে চলে গেছে। ভবতোষ আর রুমেলা উঠোনে বসে, পিছন দিকে লক্ষ্মী এসে দাঁড়িয়েছিল খানিকক্ষণ। কৃষ্ণা পান সাজতে গিয়েছিল রান্নাঘরে, এসে বলেছিল, বাবা, আমি তাহলে এখন কি করব? বিশ্রাম নাও। হ্যাঁ, ও আবার কি কথা, বিশ্রাম নে? মা বলেছিলেন, যা এখন তুই বিশ্রাম কর, তোর বাবা, তোর রুমেলা মাসি আর আমি এখন এখানে বসে গল্প করি, রোজই তাই করি। চারিদিকে আলো, হালকা বাতাস। দূরে গোয়াল ঘরে অনেকগুলো ছেলেপেলে কাজ করছে, কেউ হাঁটছে, কেউ গোবর তুলছে, কেউ জল দিচ্ছে। রুমেলা বেশ বিস্মিত হয়ে তাকিয়ে। কৃষ্ণা একটা পানের খিল্লি মুখে দিয়ে বলল, এটা কি দেখছি গো? এত লোক একসঙ্গে কাজে লাগালে কবে? ভবতোষবাবু গম্ভীর গলায় বললেন, আজ সকালে 11টা থেকে 12:30টার মধ্যেই সব এলো। কৃষ্ণা ভ্রু তুলে বলল, কি বলছো? এত লোক কখন? রুমেলা বৌদি বললেন, তুমি যে কাজের লোক খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলে দাদা গো, এত লোক একদিনে জোগাড় করলে কোথা থেকে? ও সব তোমরা কেউ বুঝবে না, 26 বছরের ব্যবসার অভিজ্ঞতা, কিন্তু এমন কাণ্ড জীবনে কোনোদিন দেখিনি। গরু মোষে রেখে যখন আমি গোয়ালে গেলাম, দেখি লাইন যেন মেলার প্যান্ডেল পড়েছে। তাই তোমার দেখে সবাই এলে? ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো কৃষ্ণা। ভবতোষবাবু বললেন, তা তো বটেই, আগের বার যাদের বাড়িতে গিয়ে বলেছিলাম কেউ আসেনি। আমি তখনই ঠিক করেছিলাম মোটা অঙ্কের মাইনে দেব। গ্রামে গিয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বলে এসেছি, তোমাদের ছেলেকে কাজে লাগাও, এরা তো কাজ করে না, গোয়ালে পাঠিয়ে দিও। পাত্তাই দেয়নি কেউ। হঠাৎ গম্ভীর হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আজ সকালে যখন লক্ষ্মী ফিরছে, যেই খোঁজ ছড়িয়ে পড়েছে, কে জানে কার মুখে মুখে, কার চোখে চোখে, সব ছেলে চোখরা হাজির, যেন আমার ঘরে দেবী এসে পড়েছে, বুঝলে? কৃষ্ণা মুচকি হাসে, রুমেলাও হাসে, বলে, তোমার লক্ষ্মী তো তোমার উন্নতির কারণ। দেখো না ছেলেগুলোর মুখে কেমন আগ্রহ, সবাই তৎপর। আর হ্যাঁ, গড়ন গঠনও তো খারাপ না, ছেলেগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। ভবতোষবাবু খানিকক্ষণ চুপ, তারপর হঠাৎ গম্ভীর হয়ে ওঠেন, বলেন, কি বলছো তুমি এসব? লক্ষ্মী কি কোনো খেলনা নাকি? ওই যে ছেলেপেলেগুলো নজরে পড়বে? কৃষ্ণা হাসতে হাসতে বলে, রাগ করো না, বললাম এই বয়সে মেয়েরা সুন্দর থাকলে হাজার নজরে পড়ে, এটাই তো স্বাভাবিক। রুমেলা বলল, ঠিকই তো দাদা, বৌদি একদম ঠিক কথা বলেছে। মা লক্ষ্মী আমাদের যেমন রূপ আর গুণ নিয়ে ফিরেছে, আর 5টা লোকের নজরে পড়া স্বাভাবিক। বিয়ের বয়সও তো হলো। আমি সেরা সেরা পাত্র নিয়ে আসবো, বিয়ে দেব তার আমার মতো করে। মেয়ের পছন্দটা অবশ্যই শুনবো, কিন্তু ওই ছেলেপেলেগুলোর মধ্যে আমি কাউকে মেনে নেব না। লক্ষ্মী আমার গর্ব, আমার স্বপ্নের ফসল। আমি তো কিছু বলিনি তোমায়। ওর সম্পর্কটা আর তোমার সম্পর্কটা বাবা মেয়ের, মা হয়ে বুক আমার গর্বে ভরে যায় গো। তুমি তো সবই একাই করেছো, মেয়ে তোমার জীবনে আলো এনে দিয়েছে, সে তো আমি জানি। লক্ষ্মী আমার আশীর্বাদ, ওর জন্য আমি যতটা পারি করতে পারি, ওর খুশি আমার কাছে সব, বুঝলে? লক্ষ্মী খেয়ে দিয়ে নিজের ঘরে এসে পড়েছে। ঘরটা মোটামুটি বড়, জানলা দিয়ে আলো ঢুকছে, দেওয়ালে হালকা রং, বিছানার পাশেই সেই টেবিলটা। খাওয়ার পরে শরীরটা ভীষণ ভারী লাগছে, চোখ বন্ধ করে শুতে ইচ্ছে করছে, কিন্তু মনটার মধ্যে অস্থিরতায় ভরা। দূর, এইভাবে আরাম করলেই তো ঘুমিয়ে পড়বো। উফ, একটা সিগারেট পেলে। চোখ মেলে তাকায় সে জানলার দিকে। বাবার সামনে তো নামটাই নিতে পারবো না, সিগারেট খাওয়ার কথা বললে কেলেঙ্কারি বেঁধে যাবে। উঠে এসে পিছন দিকের বারান্দায় দাঁড়ায় লক্ষ্মী। বাতাস বইছে একটু একটু করে, চারপাশ নিস্তব্ধ, শুধু গোয়াল ঘরের দিক থেকে মাঝে মাঝে গরুর ঘ্যানঘ্যানানি আর লোহার বালতির শব্দ শোনা যায়।
বারান্দার এক পাশে দাঁড়িয়ে পায়চারি করছে লক্ষ্মী। হঠাৎ তার চোখ পড়ল গোয়াল ঘরের দিকটায়। সেখানে 4-5 জন যুবক কাজ করছে, জল দিচ্ছে, ঘাস ফেলছে, গোবর তুলছে। তাদের মধ্যে একজন নজরে পড়ে লক্ষ্মীর। উঁচু লম্বা, তামাটে গায়ের রং, পেটানো শরীর, কাঁধে গামছা, পেশিবহুল হাতগুলো গুটানো। ছেলেটা কিছুক্ষণ পরপরই বারান্দার দিকেই তাকাচ্ছে। লক্ষ্মী মনে মনে ভাবে, আগে তো তোকে দেখিনি, চোখটা একটু বেশি টানছে। সে নিজেও চোখে চোখ রেখে তাকায় একবার, ঠোঁটে হালকা কৌতুকের হাসি। তারপর এক মুহূর্ত থেমে চোখে ইশারা করে ছেলেটাকে ডাকে, খুব সামান্য কিন্তু স্পষ্ট। ঠিক সেই সময় নিচে উঠোনে একপাশে ভবতোষ বাবু খাটিয়ায় বসে চা খাচ্ছেন। উনিও গোয়ালের দিকেই তাকিয়ে, ছেলেটিও তাকাচ্ছে বারবার লক্ষ্মীর দিকে আর নিচু হচ্ছে। হঠাৎই ছেলেটির চাহনি লক্ষ্য করে ফেললেন তিনি, তবে লক্ষ্মীর চাহনি দেখতে পাননি। কিন্তু ছেলেটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে তিনি বুঝতে পারলেন, ওই তুই কাকে দেখছিস? কার দিকে তাকাচ্ছিস? জোরে চেঁচিয়ে বললেন ভবতোষ বাবু। সব কর্মচারীরা থেমে যায়। লক্ষ্য সেই ছেলেটা। সে একটু চমকে ওঠে, মাথাটা নিচু করে ফেলে। ভবতোষ বাবু খেঁকিয়ে উঠে দাঁড়িয়ে যান। এই, বারান্দার দিকে চোখ গেলে কাজকর্ম থাকবে না, বুঝলি? চাকরি তো দূর, চামড়া তুলে নেব। এই বলে সজোরে এগিয়ে গেলেন। ছেলেটার গালে সোপাটে একটা চড় মারতে গেলেন, কিন্তু বাদবাকি কর্মচারীরা তাকে আটকে নিল। বলল, ছেড়ে দেন ওকে। ওপরে বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্মী বাবার গলা শুনে সজোরে চমকে ওঠে। সেই দৃশ্য না দেখলেও চিৎকার এবং গলার রুক্ষতা বুঝে সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে। তার গলা শুকিয়ে আসে। সে দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কাঁপুনি এসে গেছে সারা শরীরে। হাঁপাতে হাঁপাতে বলে, তোর বাবা কি করে বুঝলো? আমি তো কিছুই করিনি। বাপরে বাপ, জোর ব্যথা বেঁচে গেছি। দরজার পাশে দাঁড়িয়ে থাকে সে কিছুক্ষণ, চোখ বন্ধ করে। একটা কষ্ট, একটা অপরাধ বোধ, কিন্তু তার মধ্যে মিশে থাকা এক রকমের বিদ্রোহ। পরের দিন ভবতোষ বাবু ফাইল গোছাচ্ছেন, পাশেই মোবাইল রাখা, একদিকে ব্যাগে জরুরি কাগজপত্র ঢোকাচ্ছেন। এমন সময় লক্ষ্মী ঘরে ঢোকে, মুখে ক্লান্তি আর বিরক্তির ছায়া। আমি একটু ঘুরতে যেতে চাই বাবা, কতদিন হলো গ্রামে আমি ঘুরতে যাইনি। নিজের হাতের কাজ থামিয়ে ভবতোষ বাবু বললেন, আজ আমি তো এখনই বেরোবো রে মা, পাশের গ্রামে জরুরি একটা জমির কাজ দেখতে। কাগজপত্র সব তৈরি আছে, কাল নিয়ে যাবোক্ষণ তোকে ভালোভাবে। ভ্রু কুঁচকে মেয়ে বলল, কাল কাল আর কাল বললেই তো আর হয় না তোমার বাবা। আজকেই আমার মনটা চাইছে। মাও বাড়িতে নেই, মন্দিরে গেছে, আর মাসিকেও নিয়ে গেছে। আমি সারাদিন ঘরে ঘরে বসে বসে নেট আর ল্যাপটপে কাজ করেই কাটাচ্ছি। বাবা একটু যাই। তোর জন্যই তো সব ব্যবস্থা করছি রে মা, তুই যাতে ঘরের বাইরে না যাস। তোর জন্যই ওয়াইফাই বসালাম, তোকে ফোন কিনে দিলাম, ল্যাপটপ দিলাম, যাতে তোর সব কাজ তুই ঘরে বসে করতে পারিস। আজকাল বাইরে কত কি ঘটে। আমিও তো মানুষ বাবা, বন্দি নই। আমারও তো একটু হাওয়ায় হাঁটতে ইচ্ছা করে, একটু পুকুরের ধারে বসতে ইচ্ছে করে, একটু শ্বাস নিতে চাই শুধু বাবা, প্লিজ। ভবতোষ বাবু কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ লক্ষ্মী সামনে তাকিয়ে জানালার বাইরেতে ইঙ্গিত করে দেখায়। তার তর্জনী বরাবর তাকিয়ে থাকে ভবতোষ বাবু। লক্ষ্মী সরাসরি বলে, ওই ওই ছেলেটা, ওকে দাও, ও আমাকে ঘুরিয়ে আনুক। ভবতোষ বাবু জানালার দিকে তাকালেন, দেখলেন গোয়াল ঘরের পাশে সেই ছেলেটা। তামাটে গায়ের রং, শক্ত শরীর, মাথা নিচু করে কাজ করছে। আগের দিনের ঘটনার পর আর একবারও লক্ষ্মীর দিকে সে তাকায়নি। ভবতোষ বাবু বেশ গম্ভীর কণ্ঠে বললেন, এই ছোকরা, এই দাঁড়া। ভবতোষ বাবু ডাকলেন, এই ছোকরা। ডাক শুনে সবাই ঘাবড়ে গিয়ে ছুটে এলো, কিন্তু লক্ষ্মী যার দিকে ইশারা করেছিল সেই ছেলেটি তখনও মাথা নিচু করে দুধ ঢালছে। ভবতোষ বাবু বেশ রাগী কণ্ঠে বললেন, এই সবাই সরে যা, ওকে ডাক দে, ওই ছেলেটা, হ্যাঁ ওইটা, ওকেই বলছি। এক কর্মচারী ছুটে গিয়ে ডাকে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি সামনে এসে দাঁড়ায়, শান্ত মুখ, কোনো চাহনি নেই, চোখটা নিচু।
ভবতোষ বাবু সোজা কথায় বললেন, আমার মেয়েকে গ্রামের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসবি। শোন, কোনো বাড়াবাড়ি কিন্তু চলবে না, ওর থেকে দূরে থাকবি, ওর যেন কোনো অসুবিধা না হয়, দায়িত্বটা তোর। ছেলেটি ঘাড় নাড়ে, বলে, ঠিক আছে। ভবতোষ একবার লক্ষ্মীর দিকে তাকালেন, আর একবার ছেলেটির দিকে। কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন। লক্ষ্মী তৈরি হয়ে বেরিয়ে আসে, সাদা সালোয়ার কামিজ, চুলটা খোলা, মুখে হালকা একটা উত্তেজনার ছাপ। ছেলেটি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তার সাইকেলের হ্যান্ডেলে হাত রাখা। ভবতোষ বাবু বললেন, ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসিস, দেরি করবি না। ঠিক আছে বাবা, লক্ষ্মী হেসে উত্তর দেয়। সাইকেলটা ধীরে ধীরে ঠেলে হাঁটতে থাকে ছেলেটি। লক্ষ্মী পাশে পাশে হাঁটছে। দুইজনে গ্রামের রাস্তার দিকে এগিয়ে যায়। পেছনে ভবতোষ বাবু নিশ্চিন্ত মনে নিজের গাড়িতে উঠে পাশের গ্রামের দিকে রওনা হলেন। গ্রামের রাস্তা, বিকেলের আলো মরে এসেছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে, মেঘলা আকাশে সূর্যের শেষ আলো পড়েছে। দুইজন ধীরে ধীরে হাঁটছে। লক্ষ্মী চোখ মুখ ঘোরাতে থাকে। কেমন যেন একটু লাগছে, কতদিন পর বাইরে বেরোলাম। ছেলেটি একটু থমকে গিয়ে বলে, তুমি কিছু খুঁজছো? লক্ষ্মী বলে, না, মানে আসলে খুব একটা চেনা চেনা গন্ধ, জানো তো, খুব দরকার ছিল। চোখের পাতা নামায় লক্ষ্মী, বলতে পারে না, লজ্জা পাচ্ছে, তার একটা সিগারেটের খুব দরকার। ছেলেটি গম্ভীর অথচ ভারী কণ্ঠে বলল, তুমি একটা সিগারেট খাবে? লক্ষ্মী চমকে তাকায় তার দিকে। তুমি কি করে বুঝলে? চেহারা দেখে অনেক কিছুই বোঝা যায়, আমার নিজেরও মাঝে মাঝে এরকম হয়। সে তার হাফ প্যান্টের পকেট থেকে একটা পাতলা সিগারেটের প্যাকেট বার করে লাইটারটা বের করে দেয়, বলে, এখানে খাও, বড় সাহেব দেখতে পাবেন না, ওনারা তো একটু অতিরিক্তই চিন্তা করেন তাদের মেয়েকে নিয়ে, তবে তোমার হাব ভাব দেখে আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি। সিগারেট হাতে নিয়ে আগুন ধরাতে ধরাতে লক্ষ্মী বলে, তুমি ঠিক বলেছ, জানো আমি সব ধরনের খাই, ছেলেদের ধোঁয়াও টানি, আবার মেয়েদের পাতলাটাও খাই। বাইরে থাকতাম, তাই সব রকম সিগারেট খাবার অভ্যেস হয়ে গেছে। তাছাড়া বুঝতেই তো পারছো, পড়াশোনার প্রচন্ড চাপ। ছেলেটি হেসে বলে, বাইরে মানে শহরে? হ্যাঁ, কলকাতা। মানে বলে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় লক্ষ্মী। আমি বাইরে থাকতাম, তোমরা কেউ জানতে না? জানতাম, তবে আমরা তো অন্য জায়গা শুনেছিলাম। হ্যাঁ, সেখানেই কোর্স কমপ্লিট করে রিসেন্ট কয়েক বছর কলকাতাতে হোস্টেলেই থাকতাম। তখন তো লক্ষ্মী সোনা বলেই ডাকতো সবাই, কানে কানে। জানো, এক এক সময় না দমটা বন্ধ হয়ে আসতো। বাবাকে বলেছিলাম কলকাতা থেকে রেগুলার যাতায়াত করে পড়াশোনা করব, কিন্তু বাবার এই লক্ষ্মী লক্ষ্মী আর ভালো লাগতো না, তাই ঠিক করলাম হোস্টেলই হওয়ার শ্রেয় এবং শ্রেষ্ঠ জায়গা। সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে যায়। দুইজনে খানিকক্ষণ চুপ। সিগারেট শেষ করে ফেলে লক্ষ্মী, বলে, তাহলে এইবার ঘুরিয়ে দেখাও গ্রামটা, অনেক হেঁটেছি, আর পারবো না, এবার একটু সাইকেলে বসি। সাইকেলের পেছনে সিট নেই, তোমাকে সামনে মানে রডে বসতে হবে। তার জন্য ভাবছো কেন? আমি অভ্যস্ত, বন্ধুদের সাথে কত ঘুরেছি। একটু থেমে মুখটা গম্ভীর হয়ে যায় লক্ষ্মীর। তুমি তো বাইরে পড়াশোনা করনি, তাই না? ছেলেটি চলতে চলতে থেমে যায়, সাইকেল দাঁড় করিয়ে বলে, না, বাবা মায়ের অবস্থা ছিল না পড়ানোর মতো আর কোথাও পাঠানোর, কিন্তু স্কুল আমি ওখানে ফার্স্ট হয়েছি। হালকা গর্বের সঙ্গে বলে, অথচ মুখটা নিচু করে। লক্ষ্মী রডে বসে, পিছন ফিরে তাকায়, বলে, তুমি কথা বলার মতো মন্দ মানুষ নও, বরং শিক্ষিত, নম্র, শান্ত। কই, তুমি তো আর আমার বাবার মতো লক্ষ্মী লক্ষ্মী করে ডাকছো না। ছেলেটি হাসে, সাইকেলে প্যাডেল মারতে শুরু করে। ওই ডাকটা শুনলেই তো তোমার সিগারেট খেতে ইচ্ছা করে, তাই না? পুরো কলসটা আমার ভেঙে পড়ে। আমার মনের ভেতরে মনে হয় আমি যেন স্বয়ং ভগবান, আর কেউ না, কেউ যেন আমায় চিনতেই পারে না। সাইকেল চলতে থাকে, লক্ষ্মীর চুল হাওয়ায় ওড়ে। ছেলেটির গায়ে লক্ষ্মীর চুলের স্পর্শ লাগে মাঝে মাঝে। ছেলেটি একটু অস্বস্তি বোধ করে, কিন্তু কিছু বলতে পারে না। লক্ষ্মী বলে, তোমার নামটা তো এখনো জানাই হলো না। ছেলেটি খানিকক্ষণ চুপ থেকে বলে, রাজা, লোকে ওই নামেই ডাকে। চোখে একরাশ প্রশ্রয় নিয়ে লক্ষ্মী বলে, আজ থেকে আমিও তাই ডাকবো, রাজা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, ঘরের আলো জ্বলছে। ভবতোষ বাবু পাশের গ্রাম থেকে কাজ সেরে ফিরেছেন। দরজার কাছে গিয়ে দেখেন লক্ষ্মী সদ্য ফিরে এসেছে।
মুখে ক্লান্তির ছাপ, তবে চোখে মুখে অদ্ভুত একটা প্রশ্রান্তির ভাব। ছেলেটি একটু দূরেই দাঁড়িয়ে। ভবতোষ বাবু জুতো খোলার সাথে সাথেই মেয়েকে ডাক দিলেন, লক্ষ্মী এদিকে আয় তো মা। ওড়না ঠিক করতে করতে এগিয়ে আসে লক্ষ্মী, বলে, হ্যাঁ বাবা। ভবতোষ বাবু গলাটা খাঁকারি দিয়ে বললেন, আজ তো ঘুরলি, কেমন লাগলো ওর সাথে ঘুরে? লক্ষ্মী বসে পড়ে সোফার কোনায়, বলে, ভালোই লাগলো, অনেকদিন পর ঘুরলাম তো তাই। ভবতোষ বাবু গম্ভীর মুখে বললেন, ছেলেটা কিছু মানে কোন রকম অসভ্যতা করলো না তো? আমি কিন্তু খুব ভরসা করে পাঠিয়েছি। লক্ষ্মী চোখ তুলে এক দৃষ্টিতে বাবার দিকে তাকায়, তারপরে হেসে বলে, না গো, একেবারেই না, বরং ও আমার সঙ্গ দিয়েছে। বুড়ো কুচকে ভবতোষ বাবু বললেন, একেবারে? চোখ টিপে লক্ষ্মী বলে, তুমি যেন একটু বেশি সন্দেহ করো বাবা, ছেলেটা তোমার চেয়েও বেশি ডিসিপ্লিনড। ভবতোষ বাবু আশ্বস্ত ভাবে মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবে, বুঝলে? ভালো খারাপ সবই মানুষের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। লক্ষ্মী হালকা অভিমানী গলায় বলল, জানি বাবা, তবে একটা কথা বলি। বলো। আগামীকাল আমি ওর সাথে কিন্তু আবার ঘুরতে যাব। এক মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে আসে। ভবতোষ বাবু স্তব্ধ। সেই সময় দরজার ধারে দাঁড়িয়ে থাকা ছেলেটি মুখটা একটু থমকেই যায়। ওর চোখে বিস্ময়, কিছুটা অপারক বিস্ময়। ভবতোষ বাবু চোখটা বড় করে বললেন, আবার? বেশ নির্ভর কণ্ঠে লক্ষ্মী বলে, হ্যাঁ, গ্রামটা তো পুরো দেখা হয়নি, আজ তো একটু ধারে ধারে ঘুরলাম, কাল যদি একটু ভেতরের দিকে যাই, ক্ষেত খামার ঘোরাঘুরি করি, কেমন হয়? ভবতোষ বাবু গম্ভীর কণ্ঠে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুই কি কাল ওকে নিয়ে যেতে চাস? ছেলেটি নিচু গলায় বলল, আপনি যদি বলেন আমি নিয়ে যাব বড়বাবু। ভবতোষ বাবু বললেন, তীব্র চোখে তাকিয়ে, ধীরে, মনে থাকে যেন মেয়ের থেকে দূরে থাকবি। আজ যেমন সাবধানে ছিলি, কালও যেন ঠিক সাবধানেই থাকিস, একই রকম ভাবে। ছেলেটি চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে। লক্ষ্মী চঞ্চল গলায় বলে, বাবা তুমি ভয় পেও না, আজকাল আমি নিজেকে বেশ ভালো বোঝাতে পারি। ভবতোষ বাবু দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েরা কখনো পুরো বুঝে ওঠে না পুরুষদের, তবে চল, কাল দেখা যাবে। ছেলেটি পিছন ফিরে হাঁটা দেয়। দরজার কাছে দাঁড়িয়ে কিছুটা সময় লক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। লক্ষ্মীও তাকিয়ে হালকা হাসে। সেই হাসির মধ্যে লুকিয়ে থাকা কিছুটা আহ্বান, কিছুটা ছুঁয়ে যাওয়ার ইঙ্গিত লুকিয়ে থাকে। বেশ কদিন পর সন্ধেবেলা বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ছাতা ধরে বাইরে থাকা অসম্ভব। দিন সাতেকের মধ্যে লক্ষ্মী বেশ মেলামেশা করেছে এই ছেলেটির সঙ্গে। একটু একটু করে দুইজন কাছে আসতে শুরু করেছে। সিগারেট দিয়ে বন্ধুত্বের শুরু, তারপর ফুচকা খাওয়া পর্যন্ত হয়েছিল গতকাল। আচমকাই রাজা ফুচকাটা মুখে দেওয়ার আগে লক্ষ্মীর ঠোঁটের সামনে ধরতেই লক্ষ্মী হতবাক। ছেলেটি বলেছিল, নির্ভয়ে খাও, এখানে তোমার বাবা মানে বড়বাবু দেখতে পাবে না। তাছাড়া তুমি তো বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছ, এইভাবে নিশ্চয়ই তোমরা ফুচকা আদান প্রদান করো। তোমার বুঝি শহরে যাবার খুব ইচ্ছে? না, আমি এখানে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি, বেশি উচ্চাকাঙ্ক্ষা আমার নেই, বুঝেছ? ছেলেটি খুব সরল সাদাসিধে। লক্ষ্মী যাদের সঙ্গে মিশেছে তাদের মতো একদমই নয়, পুরো মাটির মানুষ। অন্তত বাবার মতো তো না। সবসময় লক্ষ্মী লক্ষ্মী করে যেন সিংহাসনে বসিয়ে রাখার মতো দেবী প্রতিমা তৈরি করে ফেলেছেন মেয়েকে। এদিকে মেয়ে যে সিগারেট খায়, মাঝে মধ্যে মদও চলে, এইটা জানতে পারলে বাবা লক্ষ্মী ঠাকুরের কি হাল হবে সেটা ভাবতেই চায় না লক্ষ্মী। ছেলেটির দিকে তাকিয়ে বলল, কতদিন পর টক জল। উফ, প্রাণটা জুড়িয়ে গেল। জানো, বাবা কখনো বাইরের খাবার খেতেই দিত না, এমনকি ওই ফুচকাটা পর্যন্ত না। তোমাকে একটা সর্বনেশে কথা বলি, যখন আমি থাকতাম না বিদেশে, তখনও বাবার সঙ্গে করে একটা রান্নার লোক পাঠিয়ে দিয়েছিল। আমার জন্য রান্না করলেও আমার সঙ্গে যারা থাকতো তারাও খেত। যদিও মাঝে মধ্যে আমি একটু গুলগাপ্পা মেরে বাইরে থেকে খেয়ে আসতাম। তোমার বাবা ধরা পড়েনি কোনোদিন তোমার কাছে? আরে ধুর, বাবা আমাকে কি ধরবে, বরং বাবাকেই আমি উল্টো ধরা খাইয়ে দিয়েছিলাম। বলেছিলাম ওই লোকটি একদম ভালো না, আমার দিকে বিচ্ছিরি ভাবে তাকায়। ভদ্রলোক না ভদ্র মহিলা? ভদ্র মহিলাই ছিল, তবুও বাবার হেব্বি সন্দেহ হয়েছিল। তারপরে বাবা আর লোকটোক রাখতো না। আমার জন্যে নিজে রান্না করে খাবার জন্যে সমস্ত বন্দোবস্ত করে দিয়েছিলেন।
এমনকি যাতে রান্নাটা নিজের মতো করতে পারি তার জন্যে কথাও বলে এসেছিলেন কলেজে। বাবা! হ্যাঁ, আমি বাবার লক্ষ্মী ঠাকুর, বুঝতে পারলে? আমি বাবাকে ছেড়ে এক দণ্ড কোথাও যেতে পারবো না। কিন্তু তোমার যখন বিয়ে থাওয়া হবে তখন? লক্ষ্মী ঘুরে তাকিয়েছিল রাজার চোখে মুখের দিকে। আজ বাইরে অসম্ভব বৃষ্টি। ভবতোষ বাবুর বাড়ি, ঘরের মধ্যে লো ওয়াটেজ লাইট জ্বলছে। একা বসে আছে সে। মা তো পুজোতে ব্যস্ত, বাবা বাড়ি নেই। কর্মচারীরা আজকে ছুটি নিয়েছে। সকাল থেকেই চারিদিক নিস্তব্ধ। আজ শুধু ঝড়ের শব্দ আর বৃষ্টির টিপ টিপ। নিজের মধ্যেই লক্ষ্মী বিড়বিড় করে, আজ রাজা এলো না, একবার দেখা হলে ভালো লাগতো। জানে তো সবাই ছুটি নিয়েছে। জানলার পাশে গিয়ে বিড়বিড় করে লক্ষ্মী। ঠিক সেই সময় ব্যালকনির গ্রিল ধরে ভিজে গা নিয়ে চুপি চুপি উপরে উঠে আসে রাজা। পরনে ভেজা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। চুল থেকে জলের ফোঁটা পড়ছে। লক্ষ্মী প্রথমে চমকে ওঠে, বিস্ময়ে তাকিয়ে থাকে। রাজা, তুমি এখানে? চোখ কপালে তুলে ফিসফিস করে ডাকে লক্ষ্মী। রাজা হাঁপাতে হাঁপাতে বলে, মানে তোমার চিন্তা হচ্ছিল, ভয় লাগছিল, তাই চলে এলাম। আস্তে হেসে অভিমানী কণ্ঠে লক্ষ্মী বলে, আমি এখানে জানলা খুলে বসে আছি, ভাবছিলাম আজ যদি তুমি আসো একবার দেখা পাই। চোখের কোণায় জল। রাজাও লজ্জায় চোখ নামিয়ে বলে, আজকে ঝড়, খুব খারাপ আবহাওয়া, সবাই তো নেই, আমি না এলেও পারতাম। কিন্তু লক্ষ্মী হঠাৎ এগিয়ে আসে, রাজার হাত ধরে টেনে নিয়ে আসে ঘরে। চোখে মুখে বৃষ্টির জল, কিন্তু তার ভেতরে জমে থাকা আবেগের উত্তাপ অনেক বেশি স্পষ্ট। ভিজে শরীরের দিকে তাকায় লক্ষ্মী, বলে, তুমি পুরো ভিজে গেছো, ঠান্ডা লাগবে তো, হালকা তোয়ালে দিচ্ছি, মুছে নাও। শরীর জড়সড় করে রাজা দাঁড়িয়ে থাকে, বলে, আমি ঠিক আছি, আসলে আমরা এরকম ভিজে অভ্যস্ত, আমি আসলে তোমার খোঁজ নিতে। এক মুহূর্তে নীরবতা। রাজা মাথা নিচু করে থাকে। লক্ষ্মী তাকিয়ে থাকে ওর চোখে। ঝড়ের শব্দটা ঘরটাকে আরো নিঃসঙ্গ করে দিয়েছে। অবসন্ন গলায় লক্ষ্মী বলে, রাজা, আমি আজ একা, জানো, সবার ছুটি, মা ব্যস্ত, বাবা অন্য গ্রামে। তুমি ঠিক আছো? রাজা বলে। ঠিক সেই মুহূর্তে লক্ষ্মী নিজেকে আটকাতে পারে না। হঠাৎ করেই রাজার গলা জড়িয়ে ধরে। রাজা স্তব্ধ, শরীর জড়িয়ে ধরে এবং ফিসফিস করে ওঠে তার কানের কাছে লক্ষ্মী, আমি আর থাকতে পারছি না রাজা, তুমি যে কিভাবে আমার মনের সব জায়গা দখল করে নিয়েছো আমি জানি না। রাজা হতবাক, তার চোখ বড় বড়। হাত দুটো চেপে ধরেছে লক্ষ্মীর কাঁধে, কিন্তু সে বাধা দেবে কিনা না দেবে দ্বিধায়। কিন্তু এইভাবে নয়, আমি। লক্ষ্মীর ঠোঁট থেমে থাকে না। সে হঠাৎ মুখ তুলে ঠোঁটে ঠোঁট চেপে ধরে রাজার। ঝড়ের শব্দের সঙ্গে একাত্ম হয়ে যায় ভিতরের দোলা। রাজার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সরিয়ে নেয়। এটা ঠিক না, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু এভাবে। আমি জানি তুমি ভালো, আর আমি জানি আমি অন্যরকম, কিন্তু আমার মনটাকে বোঝাতে পারছি না। আমি তোমার কাছে থাকলে শান্তি পাই, ওরকম আর কখনো কেউ আমার খেয়াল রাখেনি রাজা। রাজা চুপ। এবার সে ধীরে এগিয়ে আসে, চোখের মধ্যে অদ্ভুত মমতা। লক্ষ্মীর মাথার চুলে হাত বোলায় সে। কানের পাশে ঘাড়ের কাছে একটা ছেলের হাতের স্পর্শে লক্ষ্মীর গলায় এবং গায়ের লোমকূপে অসম্ভব কাঁটা দিয়ে ওঠে। কোমল গলায় রাজা বলে, আমি তোমার পাশে আছি, যতদিন বলবে, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। তুমি লক্ষ্মী, তুমি তো জানো, কেউ জানলে। জানবে না, কেউ জানবে না। আজ রাতটা শুধু আমাদের, ঝড়টা কিন্তু কেটে যাবে, ততক্ষণ একটু পাশে থাকো না। রাজা চুপচাপ মাথা নাড়ে, তার পাশে বসে। বাইরে বিদ্যুৎ চমকায়, কিন্তু ঘরের ভেতরে এক অদ্ভুত আবেগের আলো জ্বলে উঠেছে। রাত্রি গভীর, ঝড় অনেকটা থেমেছে, কিন্তু ঘরের ভেতরে কুয়াশা ভেজা বাতাসের মতো এক আবেশ ছড়িয়ে আছে। টিপ টিপ বৃষ্টি, ঝিরে ঝিরে শব্দ। অতিরিক্ত ঝড় বৃষ্টির পরেও বৃষ্টির দোলা কিছুতেই থামে না। মাটিকে আরো শান্ত করতে ঝমঝম করে না হলেও টিপ টিপ বৃষ্টি পড়তেই থাকে। আলো আধো ঘরে মুখোমুখি বসে রাজা লক্ষ্মী। চারপাশ নিস্তব্ধ, শুধু হৃৎস্পন্দনের শব্দে শোনা যাচ্ছে একের অপরের ভেতরের দোলাটা। তুমি জানো, তোমার চোখের দিকে তাকালে আমি ভুলে যাই আমি কার মেয়ে।
কে কি বলবে, কেমন শোনাবে, শুধু মনে হয় আমি তোমার আর তুমি আমার। রাজার গলা ভার হয়ে আসে, চোখ দুটো লাজে নিচু হয়ে যায়। তুমি যখন আমার হাত ধরো তখন আমার মনে হয় আমি পৃথিবীর সব শক্তি পেয়ে গেছি। তবু ভয় করে, যদি একদিন এসব হারিয়ে যায়। লক্ষ্মী হাসে, তারপর কাঁধে সরে এসে মাথা রেখে বলে, হারিয়ে গেলে আবার খুঁজে নেব। আজ এই মুহূর্তটা আমাদের, বাকি পৃথিবীটা আজ অনেক দূরেই থাকুক। রাজা ধীরে ধীরে লক্ষ্মীর মুখের দিকে তাকায়, তাদের নিঃশ্বাস মিলিয়ে আসে। এক টানা তাকিয়ে থেকে হঠাৎ সে বলে, তুমি এত কাছাকাছি, এত নরম, আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি তোমার ভেতরে। লক্ষ্মী রাজার গাল ছুঁয়ে দেয়, তারপর চিবুকটা আঙুলে ধরে মুখটা নিজের দিকে ঘোরায়। তাদের ঠোঁটের দূরত্ব আর থাকে না। ঝড়ের শেষ বাতাস জানলায় ধাক্কা দেয়, ঠিক তখনই ঠোঁট ছুঁয়ে যায় একে অপরের ঠোঁটে। এটা পাপ নয় রাজা, এটা ভালোবাসা। আমি শরীর নয় মনে চেয়েছি তোমায়, আজ আমার শরীর মন দুটোই চাইছে তোমার ছোঁয়া, তোমার উষ্ণতা। তুমি যদি আমায় নিজের করে নিতে চাও, আমি প্রস্তুত। রাজা কিছু বলে না, শুধু গভীরভাবে তাকায়। তারপর লক্ষ্মীর মুখে, গলায়, কপালে চুমু খেতে থাকে। আঁচল খসে পড়ে তার, মোমবাতির আলোয় জ্বলে ওঠে দুইজনের শরীর। আমি কিন্তু জোর করে কিছু ছিনিয়ে নিতে পারবো না, কিন্তু তোমার চোখ বলছে আমি অপেক্ষা করিনি, ভুল করে। তারপর ধীরে ধীরে একে অপরের শরীরের ভাষা পড়ে তারা। হাতেরা পথ চিনে ফেলে নিজেদের। নিঃশব্দ শরীরে এক এক করে অঙ্গ যেন কথা বলতে থাকে। বাইরে জলের ফোঁটায় শব্দ থেমে গেলেও ভেতরের আবেগের ঢেউ এখনো তীব্র। আমার ভেতরে যে আগুন ছিল, আজ তুমি সবটা জ্বালিয়ে দিয়েছ। এবার আর ছেড়ে যেও না, আমি তোমার সারা জীবন। ঘরের ভেতর মৃদু শ্বাসের ছন্দ, কুয়াশার ছোঁয়া আবেগ আর শরীরে অসীম মিশ্রণে এক গভীর প্রেমের জন্ম। অন্ধকার তাদেরকে ঢেকে রাখে, কিন্তু তারা ঠিক একে অপরের অতলে হারিয়ে যায়। লজ্জা নেই, শুধু গভীর আত্মসমর্পণ। সকালবেলা চোখ কচলাতে কচলাতে উঠে বসে লক্ষ্মী। গায়ের কাপড়টা ঠিক করে জড়িয়ে ফেলে। সূর্যের প্রথম আলো চোখে মুখে এসে পড়তেই গত রাতের একটা আনন্দ, উচ্ছ্বাস এবং সমর্পণের প্রকাশটা ছড়িয়ে পড়ে ওর সারা শরীর জুড়ে। ওর সারা শরীরে কার যেন একটা স্পর্শ বোধ করছে। লজ্জায় লাল হয়ে যায় লক্ষ্মী। আজ নিজেকে মানুষ মনে হচ্ছে। এতদিন তো মনে হতো ও যেন স্বর্গের কোনো দেবতা। পৃথিবীর মানব সমাজে ওকে স্পর্শ করার কারও অধিকার নেই। হঠাৎ বাইরে থেকে ভেসে আসে বাবার চিৎকার, চেনা গলা, রাগে কাঁপা। চোখের সামনে থেকে সরো! তোমাদের মতো পাঁচই নিচু ছেলেকে আমি এতদিন কাজের মধ্যে রেখেছি। ছি! কাল রাত কোথায় ছিলে বলো? তোমার বাড়ি গিয়েছিলাম খোঁজ করতে। সব কর্মচারীরা কাল কাজের থেকে ছুটি নিয়েছে, তুমি ছিলে কোথায়? এই ছোকরা! বলে ছেলেটিকে রীতিমতো শাসানি দেন ভবতোষবাবু। লক্ষ্মীর বুক ধক করে ওঠে। সে শাড়ি জড়াতে জড়াতে বারান্দার নিচের দিকে তাকায়। ছুটে দিয়ে সিঁড়ি থেকে নামে। উঠোনে কয়েকজন কর্মচারী রাজাকে ঘিরে রেখেছে। এক পাশে দাঁড়িয়ে ভবতোষবাবু, মুখ অগ্নিমূর্তি। এক কর্মচারী বললেন, সবার সামনেই বলছি কর্তা, কাল সারা রাত রাজা আপনার মেয়ের ঘরে ছিল। আমরা ভেবেছিলাম ঝড়ের মধ্যে কাজে আসেনি। সকালে দেখি আমি ওপরে গিয়েছিলাম আপনার ঘরে খোঁজ করতে, দেখি জানলা দিয়ে মশারির নিচে দুইজনে। ভবতোষবাবু রাগে ফেটে পড়েন। তার কণ্ঠস্বর বজ্রের মতো নেমে আসে। তুই তুই আমার মেয়ের ঘরে রাত কাটিয়েছিস? তোকে আমি কাজের সুযোগ দিয়েছিলাম, বাড়ির ভিতর এনেছিলাম, আর তুই বিশ্বাসঘাতকতা করলি? রাজা মাটির দিকে তাকায়। গালে থাপ্পড়ের দাগ, কপাল ফেটে রক্ত পড়ছে। দুইজন কর্মচারী তাকে ধরে রেখেছে। ভবতোষবাবু রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুই যদি আমার মেয়ের পাশে আর আশেপাশে ঘেঁষিস, তোর পুরো পরিবারকে জ্বালিয়ে ছাই করে দেব, শ্মশান বানিয়ে দেবো গ্রামের মধ্যে। তুই আমার সম্মান খেয়ে ফেলতে চাস? লক্ষ্মী ছুটে আসে রাজার দিকে, বলে, ছেড়ে দাও ওকে, কেন মারছো? ও কিছু ভুল করেনি। আমি ওকে নিজের ইচ্ছেতে ডেকেছিলাম। ভবতোষবাবু চমকে ওঠেন, সঙ্গে সঙ্গে রেগেও যান। তুই চুপ কর! মেয়ে মানুষ হয়ে লজ্জা নেই তোর? এটাই শিখেছিস বাইরে থেকে পড়াশোনা করে? এই দুকাজ আমার ঘরে এনেছিস তুই? লক্ষ্মী তখন
রাজার দিকে এগিয়ে যায়, কিন্তু রাজা হাত বাড়িয়ে তার হাত ধরতে গেলে আবার একটা চড় পড়ে। তার ঠোঁটে রক্ত, চোখে অপমানের অশ্রু, কিন্তু সে বলে, লক্ষ্মী, আজ না, আজ আর তুমি কোনো কথা বলো না। তুমি কেন এরকম করছো রাজা? দেখো, আমি তোমায় ছাড়তে পারবো না। রাজা মাথা নিচু করে থাকে, তবুও বলে, এখানে শুধু বেদনা, ভালোবাসা নেই। তোমার জন্য আমি মরতে পারি, কিন্তু তুমি কিছু বলো না। তুমি কোনো অন্যায় করনি, কারণ আমি তোমার কাছে গিয়েছিলাম। আর আমি যদি কখনো আর ফিরে না আসি। কান্না ভেজা কণ্ঠে রাজার কথা শুনে লক্ষ্মী বলে, তুমি আমার বুকের ভেতরে আছো, কেউ তোমায় ছিনে নিতে পারবে না, কেউ না। ওকে নিয়ে যা। কর্মচারীরা রাজাকে টানতে টানতে সরিয়ে নিয়ে যায়। রাজার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে। লক্ষ্মী সেই জায়গায় বসে পড়ে নিঃশব্দে কাঁদতে থাকে। আকাশে ঝলকে ওঠে বিদ্যুৎ, যেন প্রকৃতিও সহ্য করতে পারছে না এই অন্যায়। ভবতোষবাবু বসার ঘরটা সাজানো, চারিদিকে আলো আর ফুলের সাজসজ্জা, ঘর ভর্তি আত্মীয় স্বজন। এক পাশে বসে ভবতোষবাবু ও তার স্ত্রী কৃষ্ণা দেবী, আর এক পাশে পাত্রপক্ষ। মেয়ের কেলেঙ্কারির কথা গোটা গ্রামে রটে যেতেই মেয়ের বিয়ে দেবার জন্য তৎপর হয়েছেন ভবতোষবাবু। প্রত্যেকের বাড়িতে গিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন সবার, যাতে কেউ কিচ্ছু না বলতে পারে। পাত্র কুমার, পেশায় ইঞ্জিনিয়ার, মা বাবা সহ এসেছে দেখতে। ভবতোষবাবু দিন কয়েকের মধ্যেই মেয়ের জন্য সম্বন্ধ ঠিক করে ফেলেছেন। হাসি মুখে বললেন, এই যে আমার মেয়ে লক্ষ্মী, নামের মতোই আমার ঘরে লক্ষ্মী হয়ে এসেছে। জন্মের পর থেকেই আমার ভাগ্য খুলে গেছে। আমার সমস্ত কিছু, জমিতে ফসল, গরু মোষ গোয়াল, সব কিছু, সুখ শান্তি, সবই ওর কপালের জোর। সবাই হেসে ওঠে। কৃষ্ণা দেবীও চোখের কোণ মুছে বললেন, তখন তো এমন অবস্থা ছিল না, ওকে দুধ খাওয়ানোর জন্য ধার করে আনতে হতো। এখন দেখুন না, গয়নায় মুড়ে দেব আমাদের মেয়েকে। কুমার লক্ষ্মীর দিকে তাকায়। লক্ষ্মী মাথা নিচু করে বসে আছে, মুখে চাপা হাসি, তবে চোখে এক রাশ বিষণ্ণতা। কুমার বলে, আমি ওকে পছন্দ করেছি। আপনি চাইলে বিয়েটা এই মাসে আমি করে ফেলবো, কারণ আমার ছুটি নেওয়াটা সম্ভব না। আমাকে আবার ফিরে যেতে হবে দিল্লিতে। ভবতোষবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ধন্যবাদ কুমার। তোমরা সবাই যদি চাও তাহলে পঞ্চাঙ্গ দেখে আগামী সপ্তাহে দিন ঠিক করে ফেলি। সবার মধ্যে আনন্দের গুঞ্জন ওঠে, খুশির আমেজ চারিদিকে। লক্ষ্মীর মনটা ভার, সেটা কেউ বুঝতে পারে না। দিন কয়েক পর কেনাকাটা, সাজসজ্জা আর প্রস্তুতি। ঘরের এক কোণে কৃষ্ণা লক্ষ্মী বসে গয়না খুলে দেখছে। শাড়ি, গয়না, স্যান্ডেল সব কিছুই জাঁকজমক। কৃষ্ণা বললেন, এই হারটা তোর ঠাকুমা পরেছিল বিয়েতে, আমায় দিয়েছিল তোকে দেবার জন্য। কত স্বপ্ন নিয়ে রে মা, তুই জানিস না। তোর বিয়ে কত বড় স্বপ্ন আমার, কত বছর ধরে এই স্বপ্ন দেখেছি, জানি মা। ভবতোষবাবু এক পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর মুখ লক্ষ্য করছিলেন। মুখে হাসি, কিন্তু মনটা বেশ চিন্তিত। লক্ষ্মীর চোখের দিকে তাকিয়ে বারবার ভাবছেন, তবে বলতে পারছেন না কিছু। তুই খুশি তো? হঠাৎ জিজ্ঞেস করলেন ভবতোষবাবু। লক্ষ্মী বলে, খুব বাবা, তোমার স্বপ্ন তো আমারও স্বপ্ন, কিন্তু বাবার চোখ ফাঁকি দেওয়া যায় না। কৃষ্ণা তাকে এক পাশে ডেকে বললেন, কদিন ধরে কোনো কথা বলছে না, মুখে হাসি নেই, লক্ষ্য করেছো? আরে বাবা, আমিও তো বাবা, আমিও দেখেছি। তুমি কিছু মনে করো না, মানে ওই ছেলেটা, ওর কথা। শুধু মনে করছি না কৃষ্ণা, জানি, কিন্তু আমরা যা করেছি ওর ভালোর জন্য। সমাজ ওই ভালোবাসাকে কখনো মানবে না। আমি তো নাই, আমার মেয়ে আমার ঠাকুরের সমান, তাকে আমি ভালো পাত্রে রান্না করে। আর কিছু বলতে পারলেন না কৃষ্ণা দেবী, চলে গেলেন ঘরের বাইরে। ভবতোষবাবু কিছুক্ষণ মেয়ের দিকে তাকালেন, তারপর উনিও বেরিয়ে গেলেন। বিয়ের আগের রাতে আকাশে পূর্ণিমার চাঁদ, উঠোনে আসন পেতে অধিবাসের আয়োজন চলছে। পুরোহিত মন্ত্র পড়ছে, পাশে আগুনের ঝলকানি। লক্ষ্মী শাড়ি পরে চুপচাপ বসে, হাতে মেহেন্দি হয়েছে, হলুদ হবে পরের দিন, মুখে কৃত্রিম হাসি। এই লগ্নেই কন্যা গৃহত্যাগ করবে। এখান থেকেই শুরু হলো বিবাহের অনুষ্ঠানের শুভ সূচনা। ভবতোষবাবু গম্ভীর মুখে দাঁড়িয়ে, মনের ভেতরটা মুচড়ে উঠছে একটা অজানা কষ্টে। তুই তো জানিস না রে মা, তোকে ছেড়ে দিতে মনটা কত কাঁপছে। এতদিন যাকে কোলে পিঠে করে বড় করলাম,
সে আজকে চলে যাবে এটা ভেবেই আমি। চোখের জল ঠিক রাখতে পারেন না ভবতোষ বাবু। আমি কোথাও যাচ্ছি না বাবা। তোমরা সবাই আমার মনের ভেতরেই থাকবে। এই মন থেকে নিশ্চয়ই কাউকে তাড়ানো যায় না। ভবতোষ বাবু লক্ষ্মীর মাথায় হাত রাখেন। চোখটা ঝাপসা হয়ে আসে। কৃষ্ণা দেবী একপাশে দাঁড়িয়ে মুখে আঁচল দিয়ে কান্না চাপার চেষ্টা করছেন। আকাশে বাতাসে বয়ে যায় কোথায় যেন নীরব কান্নার শব্দ। এই সব কিছুর মাঝখানে লক্ষ্মী যেন অদৃশ্য কালোর অনুভূতি, উপস্থিতি অনুভব করে। রাজা, যাকে সে কোনো কথা না বলেই হারিয়ে ফেলেছে। বিয়ের মণ্ডপ সাজানো, আলো ঝলমলে, সুগন্ধি ফুলে মোড়া। ঘরে ঘরে উলুধ্বনি, শঙ্খধ্বনি। লাউডস্পিকারে চলছে বিয়ের গানের সুর। লাল বেনারসি আর ফুটফুটে সুন্দর মেয়েটার গায়ে সোনার গহনায় মোড়া অপার্থিব এক দেবীর রূপ। আজ কপালে জুটেছে লাল রঙের টিপটা, যার পাশে পরানো হয়েছে কলকার সাজ। লক্ষ্মী বাবার সামনে এসে মাথা নিচু করে প্রণাম করে। ভবতোষ বাবু বললেন, অপূর্ব লাগছে রে মা, আমার বাড়ির লক্ষ্মী, আমার অধিষ্ঠাত্রী দেবীর মতোই। লক্ষ্মী বাবার পায়ে হাত রেখে মাথা তুলে তাকায়। চোখে জমাট বাঁধা জল, যা ওই কাজলের আড়ালেও কিছুতেই যেন লুকিয়ে থাকতে পারছে না। বাবাকে সে শক্ত করে ধরতে চাইল, কিন্তু পারল না। বলল, বাবা, তুমি আমার নাম লক্ষ্মী রাখলে কেন? কারণ তুমি আমাকে তোমার গৃহলক্ষ্মী ভাবতে। আমি জানতাম, কিন্তু বাবা, লক্ষ্মী যে চঞ্চলা, সে ঘর ত্যাগ করতেও জানে। একটা মেয়েকে যদি তার নিজের মতো করে বাঁচতে না দেওয়া হয়, তবে সে কি ঘরের লক্ষ্মী হয় বলো তো? ভবতোষ বাবুর বুকটা কেঁপে ওঠে। বলার মতো শব্দ খুঁজে পান না। লক্ষ্মী ধীরে ধীরে ফিরে দাঁড়ায়, মাথা নিচু করে হাঁটতে থাকে মণ্ডপের দিকে। পুরোহিত গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ করছেন। বর কুমার আগেই আসনে বসা, চারিদিকে শঙ্খ আর মন্ত্র, প্রদীপ জ্বলছে। জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ। সব কর্মচারীরা সমস্ত কাজে ব্যস্ত, একজন ছাড়া। সবই ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে এলো একটা চাঞ্চল্যকর তথ্য। এক কর্মচারী বলল, শুনলি, রাজা নাকি গ্রাম ছেড়ে চলে গেছে। বেশ কদিন হলো তো এখানে আসে না, আশেপাশেও দেখি না। আরে পুলিশে নাকি খবর গেছে। আর একজন বলল, আমি তো শুনেছি বোধহয় মরে গেছে। ভবতোষ বাবুর যা রাগ, রেগে যা আগুন হয়েছিলেন ওর উপরে। এই ফিসফাস লক্ষ্মীর কানে লাগে, যেন পুরোহিতের মন্ত্রের ভেতর দিয়ে ছুরি ঢুকে গেছে। সে চোখ বন্ধ করে নেয়। বাইরে মুখে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে কান্নার ঝড় ওঠে তার। বিয়ে হয় ধুমধাম করে। পরদিন লক্ষ্মী চলে যায় শ্বশুর বাড়ি। ভবতোষ বাবু আর কৃষ্ণা দেবী কাঁদেন, কিন্তু অদ্ভুতভাবে উপস্থিত আত্মীয় স্বজনের চোখে, বিশেষ করে লক্ষ্মীর চোখে জল নেই দেখে তারা একটু স্তব্ধই ছিলেন। তবে এটা সমাজের নিয়ম, আর নিয়ম আজ শেষ হলো। কনকাঞ্জলি মায়ের চরণে ছুঁড়ে দিয়ে লক্ষ্মী বিদায় নিল। বৌভাতের দিন সকালে ভবতোষ বাবু ব্যস্ত, হইচই চলছে। আত্মীয়রা সবাই ফুলসজ্জার বিরাট তত্ত্ব সাজাচ্ছেন। গয়না, সাজ, উপহার সবকিছু নিয়ে বিশাল কর্মযজ্ঞ। কৃষ্ণা দেবী দৌড়ে বেড়াচ্ছেন এই ঘর থেকে ওই ঘর। রুমেলা দেবীরও আজকে বস আর জো নেই। সব ঠিকঠাক হলো তো? জামাই বলল লক্ষ্মী ভালো আছে, সাজিয়ে গুছিয়ে রেখেছে। আজ ওদের ফুলসজ্জা, সিঁদুর পরে কেমন লাগবে কি জানি। সুন্দর আমার মেয়েটা, লক্ষ্মী মন্ত্র, সবই সত্য হয়ে গেল। ভবতোষ বাবু নিজের মনেই বিছানায় বসে বিড়বিড় করছেন। কৃষ্ণা দেবী বললেন, কি আলফাল বকছো? অনেক কাজ, চলো। জামাই বলেছে আমাদেরকেও সঙ্গে যেতে। হ্যাঁ জানি তো, নিশ্চয়ই যাব, তবে সব কাজকর্মগুলো সেরে ফেরে। সমস্ত কাজকর্ম সারাদিন ধরে চলে। নাওয়া খাওয়া ভুলে সবাই তত্ত্ব গোছায়। প্রচুর তথ্য রেডি হয়েছে। 3-3টে বাস বুক করা হয়েছে। গ্রামের সকলেই যাবে ফুলসজ্জায়, অর্থাৎ বউ ভাতের খাবার খেতে। জামাইয়েরও বিরাট টাকা, তার উপরে ভবতোষ বাবু কম টাকা খরচ করলেন না। ঘড়িতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। তত্ত্ব নিয়ে সবাই যাবে। ভবতোষ বাবু তৈরি হয়েছেন, মেয়ের ছবির দিকে তাকাচ্ছেন। ছোট্টবেলায় মেয়ে জন্মানোর পরে মনের ভেতরে একটা যথেষ্ট পাপবোধের সৃষ্টি হয়েছিল, ছেলে হয়নি তাই। কিন্তু সেই পাপ ধুয়ে মুছে কবে ছাপা হয়ে গেছে। স্বয়ং লক্ষ্মী কৃপা করেছেন। স্ক্রিনে লেখা জামাই। ফোনটা বেজে উঠল ওনার। তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললেন, হ্যাঁ কুমার বলো, এই তো সবাই তৈরি, ওদিকে সব ঠিক আছে তো?
অন্য প্রান্তে নিস্তব্ধতা। ভাঙা কণ্ঠে কুমার বলল, বাবা, লক্ষ্মী নেই। ফোন হাত থেকে পড়ে যায় ভবতোষবাবুর। মুখ থেকে হাহাকার বেরিয়ে আসে, কৃষ্ণা, কৃষ্ণা, লক্ষ্মী চলে গেছে, গলায় দড়ি দিয়েছে, লক্ষ্মী মরেছে, কৃষ্ণা, আমাদের লক্ষ্মী। সব কাজ থেমে যায়, সাজগোজ থেমে যায়, আত্মীয়রা থমকে যায়, কেউ কেউ চিৎকার করে ওঠে, কেউ আবার থম মেরে যায়। ঘর জুড়ে যেন বিষাদের বিস্ফোরণ। জামাই বলেছিল, বাবা, সাজানোর জন্য পার্লারের লোক ওকে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যায়, কিরকম সেজেছে, তাই পার্লারের লোককে গাড়িতে তুলে আমি ঘরে গিয়ে দেখি কয়েক মিনিটের মধ্যে বাবা ও ও বেনারসি পরে সিলিং ফ্যানের সঙ্গে। বাকি কথা শোনার আগেই ফোনটা পড়ে গিয়েছিল ভবতোষবাবুর। সমাজের তৈরি ছকবাঁধা নিয়ম, ভদ্রলোকের ভান আর নিষ্পাপ মেয়েদের অব্যক্ত কষ্ট মিলেমিশে এক অসহায় শূন্যতার ক্যানভাস এঁকে যায়। লক্ষ্মীর মৃত্যু কোনো পরিণতি নয়, হে এক নীরব অভ্যুত্থান, যেখানে গৃহলক্ষ্মী ও অবশেষে চঞ্চলা ঘর ত্যাগ করে চিরতরে হারিয়ে যায়। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।